শাকিব খানের তুফানের ভয়ে পিছিয়ে গেল সিয়ামের জঙ্গলি। হে গাইস, আমি রাজ, ওয়েলকাম টু সিনেব্রোস। এখন আমি কথা বলবো তুফান এবং জঙ্গলি এই টপিকটা নিয়ে। আপনারা সবাই ইতিমধ্যেই জানেন যে জঙ্গলি কিন্তু ঈদের রিলিজ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে। তো কেন তারা ঈদের রিলিজ থেকে পিছিয়ে গেল, এটার রিজন হিসেবে এই সিনেমার নির্মাতা এম রহিম নিজে বলেছে যে এই সিনেমার কাজ তারা যথাসময়ে সম্পূর্ণ করতে পারেননি। ঘূর্ণিঝড় রেমালের কারণে তাদের একটা বিশাল সেট বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জন্য যথাসময়ে তারা এই সিনেমার কাজটা সম্পূর্ণরূপে শেষ করতে পারেনি। এখন যদি ঈদের রিলিজ দিতে হয় তাহলে যেরকমের তাড়াহুড়ো করে এই সিনেমার কাজ করা দরকার রয়েছে, এটা তারা একেবারেই করতে চায় না। বিকজ এই সিনেমাটা তারা যেই স্কেলে যেই কোয়ালিটি ডেলিভার করতে চাইছে সেটা একেবারেই তারা কম্প্রোমাইজ করতে যাচ্ছে না। তো এই জন্যই ঈদের অল্প যে কয়েকদিন বাকি আছে এর মধ্যে আর তাড়াহুড়ো করে কোনো রকমের একটা জাস্ট জোড়া তালি দিয়ে একটা কাজ তারা দর্শকদের উদ্দেশ্যে রিলিজ করে দিতে চায় না। এই জন্যই তারা মূলত ঈদের রিলিজ থেকে পিছিয়ে গেছে। এটা হচ্ছে বেকারদের রিজন। তো এই ঘোষণাটা আসার পর থেকে সোশ্যাল মিডিয়াতে বিশাল একটা আলাপ আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকে এই ব্যাপারটাকে নিয়ে আনন্দ উল্লাস করছে যে তুফানের ভয়ে জঙ্গলি পিছিয়ে গেল, অনেকে এবার ব্যাপারটাকে নিয়ে ট্রল করছে। তো আজকের ভিডিওতে ঠিক এই ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করবো, যেখানে এক্স্যাক্টলি কি ঘটেছে, জঙ্গলির ঈদের রিলিজ থেকে পিছিয়ে যাওয়ার আসল কারণটা কি, এবং এই যে ঈদের রিলিজ থেকে পিছিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত এটা কতটুকু ঠিক কিংবা ভুল। তো প্রথমে কথা বলা যাক মেকাররা যে রিজনটা এখানে দেখিয়েছে সেই রিজনটা নিয়ে। নাও, যদি কোনো সিনেমার কাজ শেষ হয়ে না থাকে, সেই সিনেমাটা তাড়াহুড়ো করে জাস্ট একটা জোড়া তালি দিয়ে ঈদের সময় রিলিজ করে দেওয়াটা, এটা বাংলা সিনেমার একটা ট্রেন্ড। আমরা অনেক আগে থেকে এই জিনিসটা দেখতে পাচ্ছি, এমনকি শাকিব খানের নিজের সিনেমার ক্ষেত্রেও এই জিনিসটা বারবার ঘটেছে। তারপরে যখন রিলিজের পরে সেই সমস্ত সিনেমা নিয়ে ট্রল হয়, সেই সমস্ত সিনেমার কোয়ালিটি নিয়ে প্রশ্ন ওঠে, তখন ডিরেক্টর এসে বলে যে আমাদের হাতে সময় ছিল না, আমরা তাড়াহুড়ো করে একটা জিনিস তৈরি করেছি। অ্যাজ ইফ ওনাদের তাড়াহুড়ো করে তৈরি করার জন্য দর্শক মাথার দিব্যি দিয়েছিল যে আপনাদের সিনেমা রিলিজ না হলে আমরা একেবারে সিনেমার অভাবে না খেতে পেয়ে মরে যাব। তো যে কোনো ভাবেই হোক সিনেমাটা আপনাদেরকে রিলিজ দিতে হবেই হবে। সেই সিনেমার কাজ শেষ হোক কিংবা না হোক, সেই সিনেমার মধ্যে কতগুলো জোড়াতালি থাকুক, সেটা আমাদের জন্য একেবারেই কোনো দেখার ব্যাপার না। তো সেখান থেকে সরে এসে জঙ্গলির নির্মাতারা যদি এই ব্যাপারটা চিন্তা করে যে আমরা একেবারেই এমন কাজ করব না, আমরা যত রিলিজে লেটই হোক না কেন দর্শকদেরকে একটা ভালো কোয়ালিটি আমরা ডেলিভার করব, এই চিন্তাটাকে আমি সম্মান জানাই। এই কাজটা অবশ্যই একটা ঠিক কাজ হয়েছে না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মুভির কাজ শেষ না হওয়ার যে একটা এক্সকিউজ, আমাদের কাজ এখনো শেষ হয়নি, এই জিনিসটা কিন্তু আমরা প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই দেখতে পাই। যখনই কোনো বিগ ক্লাসের সম্ভাবনা হয়, সেখান থেকে শেষ মুহূর্তে কোনো না কোনো সিনেমা পিছিয়ে যায়। এই যে একটা ট্রেন্ড, এটা কিন্তু একেবারেই নতুন কিছু না, এটা আমরা বারবারই দেখতে পাই। শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রিতেই না, এটা বিশ্বের বড় বড় ইন্ডাস্ট্রিতে কিন্তু এই ব্যাপারটা ঘটে। প্রথম পর্যায়ে আমরা শুনতে পাই যে একটা বিশাল একটা ক্ল্যাশ হবে, দুইটা বড় সিনেমা আসবে, বাট শেষ মুহূর্তে ভাবগতি যদি সুবিধার মনে না হয় তাহলে কোনো একটা সিনেমা সেখান থেকে পিছিয়ে যায়। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তারা একটাই এক্সকিউজ দেয় যে আমাদের সিনেমার কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি, আমাদের পোস্ট প্রোডাকশনের কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি। কেউই মুখে এটা স্বীকার করে না যে আমরা ক্ল্যাশে ভয় পাচ্ছি বা এই ক্ল্যাশে আমরা কনফিডেন্ট না, এই জন্য আমরা পিছিয়ে যাচ্ছি। তো যখনই কোনো সিনেমা রিলিজের একেবারে আগ মুহূর্তে এই ব্যাপারটা বলে বেরিয়ে যায় যে আমাদের সিনেমার কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি, আমরা কোনোভাবেই তাড়াহুড়ো করতে চাচ্ছি না, তখন এই ব্যাপারটা ভাবাটা কিন্তু একেবারেই অযৌক্তিক হবে না যে এরা শুধুমাত্র ক্ল্যাশটা এড়ানোর জন্যই এমনটা বলছে। আসলে তারা কনফিডেন্ট না, এই জন্যই তারা পিছিয়ে যাচ্ছে। তো এক্ষেত্রেও সেরকম একটা ভাবাটা খুব একটা অযৌক্তিক কিছু হবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ক্ল্যাশটা থেকে তারা সরে গেল, এই সিদ্ধান্তটা কতটা ঠিক বা ভুল। নাও, প্রথম সিনারিও নিয়ে যদি এখানে আমরা কথা বলি যে এই সিনেমাটা যদি ক্ল্যাশে তুফানের সাথে এই ঈদেই রিলিজ করা হতো তাহলে কি হতো। নাও, অনেকে এখানে একই নিঃশ্বাসে বলে ফেলবেন যে তাহলে এই সিনেমাটার জন্য একটা সুইসাইড হতো, কারণ তুফানের যে হাইপ রয়েছে, তুফানের জন্য দর্শক যেভাবে মুখিয়ে আছে, সেই সময় তুফানের সামনে এই সিনেমাটা একেবারেই দাঁড়াতেই পারতো না। বাট আপনাদের এই যে কনক্লুশনটা, এটা কিন্তু পুরোপুরি ভাবে সত্য নয়। এখানে তুফানের সামনে এই সিনেমাটা এবার ঈদে রিলিজ করলে একটা বিশাল চাপ তো হয়ে যেত এই সিনেমাটার জন্য, সেখানে একেবারেই কোনো সন্দেহ নেই। বাট এটাও সত্যি যে তুফানের সাথে যদি রিলিজ করা হতো তাহলে কিন্তু কিছু বেনিফিট এই সিনেমাটাও পেত। তো ঠিক কি কি বেনিফিট এখানে জঙ্গলি পেতে পারতো? ওয়েল, প্রথম যে বেনিফিটটা সে পেত সেটা হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা। একটা বড় ক্ল্যাশ যখন হয়, যে কোনো ক্ল্যাশে কিন্তু একটা ব্যাপার প্রত্যেকটা ক্ষেত্রে কমন পাওয়া যায়, সেটা হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা কিংবা ট্রোল কিন্তু ওই দুইটা সিনেমা নিয়েই হয়। এসব ক্ষেত্রে অডিয়েন্স কিন্তু দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, প্রত্যেকেই নিজের নিজের পছন্দের সিনেমাটাকে ডিফেন্ড করতে চায়, এবং কোনো কোনো ক্ষেত্রে যারা এক্সট্রিম অডিয়েন্স রয়েছে তারা অন্য সিনেমাটাকে অনেকটা ট্রল করা শুরু করে, জিনিসটাকে নিচে নামাতে চায়। তো যেটাই করা হোক না কেন, এই যে সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনা সমালোচনা, একটা ট্রল, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত এই জিনিসটা নিয়ে একটা কাদা ছড়াছড়ি চলে, এই ব্যাপারটা একটা পর্যায়ে গিয়ে একটা নোংরামিতেও পরিণত হয়। এই ব্যাপারটা সত্যি। বাট এটাও সত্যি যে যতই নোংরামি হোক না কেন, তাতে কিন্তু আদতে এই দুটো সিনেমারই লাভ হচ্ছে, কারণ এই দুটো সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অলওয়েজ আলোচনা সমালোচনার সৃষ্টি হচ্ছে, অলওয়েজ এই টপিকটা সোশ্যাল মিডিয়াতে চলছে, যেটা কিন্তু এই সমস্ত সিনেমার ক্ষেত্রে একটা বিশাল প্রমোশনের ভূমিকা রাখে। একটা অর্গানিক প্রমোশন, সম্পূর্ণরূপে ফ্রি অফ কস্টে এই ধরনের অর্গানিক প্রমোশন কিন্তু একটা সিনেমার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে অনেক ভালো একটা বুস্ট দিতে পারে। যখন
মানুষ দেখে যে এই সমস্ত সিনেমা নিয়ে কন্টিনিউয়াসলি দিনের পর দিন ধরে সপ্তাহের পর সপ্তাহ ধরে আলোচনা সমালোচনা হচ্ছে, তখন কিন্তু মানুষ, সাধারণ অডিয়েন্স যারা রয়েছে, তারা কিন্তু এই সমস্ত সিনেমা চেক আউট করার জন্য তাদের মনে একটা আগ্রহ তৈরি হয়। তারা চিন্তা করে যে এত বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, তাহলে এই সিনেমাটা এই মুহূর্তে একটা জাতীয় টপিক, সো আমাকেও এই জিনিসটা দেখতে হবে, এই ট্রেন্ডে গাটা ভাসাতে হবে। যেই ব্যাপারটা কিন্তু আমরা প্রিয়তমা এবং সুরঙ্গের ক্ষেত্রে দেখেছিলাম। প্রিয়তমা শাকিব খানের ক্যারিয়ার এখনো পর্যন্ত সম্ভবত সব থেকে বেশি ব্যবসা সফল সিনেমা, বাট স্টিল সেই সিনেমার সাথে ক্ল্যাশ করেছিল আফরান নিশোর সুরঙ্গ, যেখানে আফরান নিশো সিনেমাতে একেবারে নিউ কামার, এটা তার প্রথম সিনেমা। প্রিয়তমার সামনে দাঁড়িয়ে সুরঙ্গ কিন্তু হিট হয়েছিল এবং এই সিনেমাটা মাল্টিপ্লেক্সে শাকিব খানের প্রিয়তমাকেও বিট করে দিয়ে নাম্বার 1 সিনেমা হয়েছিল। ইয়েস, শাকিব খানের ক্যারিয়ারে মাল্টিপ্লেক্স থেকে সব থেকে বেশি ইনকাম করা সিনেমা হচ্ছে প্রিয়তমা। তো সেই সিনেমাকেও বিট করে দিয়ে কিন্তু সুরঙ্গ 1 নাম্বার সিনেমা হয়েছিল। তো এর কারণ কি ছিল? এর কারণ হচ্ছে সুরঙ্গ যথেষ্ট ভালো সিনেমা ছিল এবং সোশ্যাল মিডিয়াতে দুই পক্ষের একটা বিশাল কাদা সরাসরি তৈরি হয়েছিল এবং সেখানে শুধুমাত্র দর্শকরাই না, এই সিনেমার নির্মাতারা, সিনেমার যারা অভিনেতা রয়েছে, তারাও কিন্তু পার্টিসিপেট করেছিল। এই জন্য কিন্তু যতই নোংরামি হোক না কেন, আদতে কিন্তু দুইটা সিনেমাই এখান থেকে প্রফিট করেছে। তো এখান থেকে এই ব্যাপারটা গ্যারান্টি সহকারে বলা যায় যে যদি দুইটা সিনেমা ক্ল্যাশ না করতো, তাহলে কিন্তু কোনোভাবেই এই দুটির একটি সিনেমা নিয়েও এত আলোচনা সমালোচনার সৃষ্টি হতো না সোশ্যাল মিডিয়াতে, যেটা দুটো সিনেমা ক্ল্যাশ করার ফলে হয়েছে। এর মধ্যে যদি যে কোনো একজন পিছিয়ে যেত, তাহলে কিন্তু অন্যজন এতটা বেনিফিট কিন্তু পেত না। এর প্রমাণ কিন্তু এবছরের ঈদে যদি আপনি দেখেন, রাজকুমার সিনেমাটা একেবারে একটা সলো রিলিজ হয়েছে, এর সাথে বাকি অনেকগুলো সিনেমা এসেছে, বাট কোনো সিনেমা কিন্তু কমার্শিয়াল সিনেমা না, পুরো দস্তুর ঈদে দেখার মতো সিনেমা না। ওই সমস্ত সিনেমা রাজকুমারের জন্য একেবারেই কোনো কম্পিটিশন ছিল না। তো বলাই যাচ্ছে যে রাজকুমার কিন্তু একেবারে ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্যই মাঠে নেমেছিল, বাট সেই গোলটা কি তারা আদৌ দিতে পেরেছে? রাজকুমার একটা যথেষ্ট ভালো সিনেমা হওয়া সত্ত্বেও কিন্তু খুব একটা ভালো ব্যবসা কিন্তু সিনেমাটা করতে পারেনি। সিঙ্গেল স্ক্রিন যে সমস্ত জায়গায় অ্যাকচুয়ালিতে শাকিব খানের একটা দুর্গ, যেখানে শাকিব খানের সবসময় একটা দর্শক রয়েছে, সেই সমস্ত জায়গায়ও কিন্তু এই সিনেমাটা খুব একটা ভালো চলেনি। তো এখান থেকে এই ব্যাপারটা পুরোপুরিভাবে প্রমাণিত যে একটা ক্ল্যাশে গেল, যখন ওই সিনেমা নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়, এই জিনিসটা কিন্তু দিন শেষে ওই সমস্ত সিনেমার জন্য একটা লাভজনক ব্যাপার হয়ে দাঁড়ায়। অন্যদিকে আরো একটা ব্যাপার রয়েছে, ঈদের সময় যেহেতু বাঙালি অডিয়েন্স একটা ফেস্টিভ উইন্ডোর মধ্য দিয়ে যায়, এই সময় একটা সিনেমা দেখতে হবে এরকম একটা মেন্টালিটি দর্শকের তৈরি হয়ে গেছে। বিকজ আনফর্চুনেটলি বাংলাদেশের অডিয়েন্স, যারা জেনারেল অডিয়েন্স রয়েছে, তারা ঈদ ছাড়া একেবারেই কিন্তু হলে যায় না। তারা শুধুমাত্র বছরে দুইটা সময়, দুইটা ঈদেই পরিবার পরিজন নিয়ে সিনেমা হলে যাবে, এছাড়া বাকি সময়টাতে তারা একেবারেই সিনেমা হলে যায় না। তো এই জন্য এই সময় কিন্তু অনেক অ্যাভারেজ মানের, এমনকি অনেক খারাপ মানের সিনেমাও কিন্তু খুব একটা ভালো ব্যবসা করে বেরিয়ে যায়। এখানে ব্যাপারটা কি হয়, এই সমস্ত ফ্যামিলি অডিয়েন্স কিন্তু সিনেমা দেখার জন্য হলে যায়। তো হলে গিয়ে যে সমস্ত সিনেমার ডিমান্ড খুব বেশি, ওই সমস্ত সিনেমার টিকিট যখন তারা নাও পায়, তখন কিন্তু তারা আর ফিরে আসে না যে আমি এই সিনেমাটা দেখতে এসেছিলাম, টিকিট যেহেতু পাইনি ফিরে যাই। তারা কিন্তু সেটা করে না, তারা কিন্তু অন্য যে সিনেমার টিকিট অ্যাভেলেবল রয়েছে, ওইসব কোন একটা সিনেমার টিকিট কেটে থিয়েটারে ঢুকে যায় সিনেমাটা দেখার জন্য। তো যদি এখানে তুফানের সাথে জঙ্গলি আসতো, তাহলে কিন্তু এমনটাও হতে পারতো যে এই সমস্ত অডিয়েন্স হলে হয়তো বা শাকিব খানের তুফান দেখার জন্যই গেছে, বাট যেহেতু তুফানের টিকিট পাচ্ছে না, তারা হয়তো বা জঙ্গলির টিকিট কেটে জঙ্গলির থিয়েটারে ঢুকে যেত। তো সেখান থেকেও কিন্তু জঙ্গলির বিশাল রকমের একটা বেনিফিট করার সম্ভাবনা ছিল। এবার আসি সলো রিলিজের ক্ষেত্রে জঙ্গলির কি কি সুবিধা বা অসুবিধা হতে পারে। ওয়েল, প্রথম কথা হচ্ছে সলো রিলিজ দিলেই যে এই সিনেমাটা খুব একটা ভালো বিজনেস করবে, একেবারে ফাঁকা মাঠে অনেকগুলো হল নিয়ে রিলিজ দিলেই যে মানুষ হল ভরি ভরি এই সিনেমাটা দেখবে কিংবা সিনেমাটা হিট সুপার হিট হয়ে যাবে, এর কোনো গ্যারান্টি কিন্তু একেবারেই নেই। বরঞ্চ আমরা বারবার এরকমটা দেখেছি যে ঈদ ছাড়া সিনেমা রিলিজ হলে সেই সমস্ত সিনেমা একেবারেই চলে না, হলে জাস্ট মুখ থুবড়ে পড়ে। তো ঈদের পরে এই সিনেমাটা রিলিজ হলে প্রথম কথা হচ্ছে এই সিনেমা নিয়ে তেমন একটা আলাপ আলোচনা খুব বেশি একটা হবে না, যেটা ঈদের সময় রিলিজ হলে হওয়ার সম্ভাবনা ছিল। প্লাস ওই যে ফ্যামিলি অডিয়েন্সটা যারা ঈদের সময় সিনেমা হলে যায় পরিবার পরিজন সহ, তারা কিন্তু ওই সময় খুব একটা হলমুখী হবে না। সো জঙ্গলি কিন্তু ওই সময় রিলিজ দিলে পরে এই যে একটা ফ্যামিলি অডিয়েন্স, তাদেরকে কিন্তু সম্পূর্ণরূপে হারাবে। তবে হ্যাঁ, এই ব্যাপারটা সত্যি যে ঈদ ছাড়া সিনেমা রিলিজ দিয়েও সেই সিনেমা সুপার ডুপার বাম্পার হিট হয়েছে। এর উদাহরণ আমাদের কাছেই রয়েছে, হাওয়া, পরাণ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সেই সমস্ত সিনেমাগুলো কেন এমন হিট হয়েছে? এর কারণ হচ্ছে পরাণের ক্ষেত্রে রায়হান রাফি ব্র্যান্ড। রায়হান রাফির কিন্তু একটা বিশাল ফ্যান ফলোইং রয়েছে, মানুষ রায়হান রাফির উপরে ভরসা রাখে। তার নির্মাণ শৈলী দিয়ে তিনি বারবার নিজেকে বড় পর্দায় প্রমাণ করেছেন। এমনকি বড় কোনো সুপারস্টার স্টার না থাকা সত্ত্বেও তার সিনেমা কিন্তু হিট হয়েছে সম্পূর্ণ তার নিজস্ব নির্মাণ দক্ষতার কারণে। অন্যদিকে হাওয়ার কথা যদি বলি, হাওয়ার ক্ষেত্রে যেই ব্যাপারটা সব থেকে বড় ওয়ার করেছিল সেটা হচ্ছে এই সিনেমার ম্যাগনিফিসেন্ট ভিজুয়াল। সিনেমার প্রত্যেকটা প্রমোশনাল কন্টেন্ট দেখে দর্শক জাস্ট অবাক হয়ে গেছে যে একটা বাংলা সিনেমার ভিজুয়াল কিভাবে এতটা চমৎকার হতে পারে। এর পাশাপাশি চঞ্চল চৌধুরীর ওই রকমের ভিলেনের ক্যারেক্টার প্লে করা, প্লাস সাদা সাদা কালা কালা গানটা একেবারে জাতীয় গান হয়ে গেছে। এমন কোনো জায়গা নেই যেখানে এই গানটা
বাজেনি। তো এই সমস্ত কারণে বিশাল সংখ্যক মানুষ কিন্তু, বিশেষ করে ইউথ, তারা কিন্তু এই সমস্ত সিনেমা হল ভরিয়ে ভরিয়ে দেখেছে। নাও ঈদের পরে জঙ্গলিকে যদি সেরকম কিছু একটা করে দেখাতে হয়, তাহলে কিন্তু অবশ্যই তাদের যতগুলো প্রমোশনাল ম্যাটেরিয়াল রয়েছে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের মধ্যে সেরকমের একটা এক্স ফ্যাক্টর থাকতে হবে। এমন কিছু দেখাতে হবে যে ব্যাপারটা দেখে মানুষ, বিশেষ করে ইউথ, সিনেমাটা দেখার জন্য আগে থেকেই আগ্রহী হয়ে যায়। এই সিনেমার যে টিজার কিংবা ট্রেলার রয়েছে, প্লাস যে সমস্ত গান তারা রেডি করেছে, এই সমস্ত গানের মধ্যে এমন সব এলিমেন্ট থাকতে হবে যেটা একেবারে মাস অডিয়েন্সের সাথে কানেক্ট করে যায়। শুধুমাত্র তাহলেই কিন্তু এই সিনেমাটা ঈদের পরে রিলিজ হলেও একটা সফলতার সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ কিন্তু এই সিনেমাটার একেবারেই কোনো সম্ভাবনা নেই। এর কারণ হচ্ছে সিয়াম আহমেদের কিন্তু এত বছর ধরে সিনেমায় কাজ করার পরও সেরকম কোনো ফ্যান বেস ক্রিয়েট হয়নি, সেরকম কোনো লয়াল ফ্যান বেস ক্রিয়েট হয়নি যারা তাকে সাপোর্ট করার জন্যই হলে গিয়ে সিনেমা হল ভরিয়ে দেবে। সুতরাং এই সিনেমাটা কিন্তু একেবারেই সিয়াম আহমেদের থেকে সেরকমের কোনো বেনিফিট পাচ্ছে না। ওই যে একটা স্টারডম কিংবা স্টার পাওয়ার যেটা থাকে, সেটা কিন্তু এই সিনেমার ক্ষেত্রে মিসিং। এরপরে এই সিনেমার যিনি ডিরেক্টর এম রহিম, তিনি একটি সিনেমা নির্মাণ করেছিলেন এর আগে, শান। ওই সিনেমাটাও কিন্তু খুব একটা যে ব্যবসা সফল হয়েছে ব্যাপারটা কিন্তু এমন না। এর পাশাপাশি ওই সিনেমাটা যে দর্শক মনে খুব একটা গেঁথে গেছে, দর্শক সেটাকে নিয়ে খুব একটা আলাপ আলোচনা করেছে, সেটাও কিন্তু একেবারেই না। দ্যাট মিনস এম রহিমের নির্মাণ থেকেও কিন্তু সেরকম একটা ফ্যান বেস তিনি ক্রিয়েট করতে পারেননি যে শুধুমাত্র ডিরেক্টরের নামের কারণেই তার উপরে আস্থা রেখে মানুষ হলে যাবে সিনেমা হলে সিনেমাটা দেখার জন্য, যেটা এই মুহূর্তে বাংলাদেশে একমাত্র রায়হান রাফির রয়েছে। তো এখানে অ্যাক্টর কিংবা ডিরেক্টর কাউকে দিয়ে কিন্তু এই সিনেমাটা যে বিশাল একটা বুস্ট, বিশাল একটা পুশ পাবে, বিশাল একটা দর্শক হলে টানবে, সেটা কিন্তু একেবারেই হবে না। তো এই সিনেমাটা ভালো করতে হলে একমাত্র পথ হচ্ছে ওটাই যে এই সিনেমাটার প্রমোশনাল ম্যাটেরিয়াল গুলো এমন হতে হবে যেটা মাস অডিয়েন্সকে একেবারে ছিটকে দেয়, যেমনটা সিয়ামের প্রথম পোস্টারের ক্ষেত্রে হয়েছিল, যেটা দেখে মানুষ একেবারে বিশ্বাসই করতে পারেনি যেটা কোনো বাংলা সিনেমার পোস্টার। এমনকি আমাদের চ্যানেলেও কিন্তু এই পোস্টারের একটা পজিটিভ রিভিউ রয়েছে। তো সেই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা প্রমোশনাল ম্যাটেরিয়ালের মধ্যে মেনটেন করতে হবে। আদারওয়াইজ এই যে তুফানের সামনে থেকে সরে যাওয়া, একটা সলো রিলিজের জন্য সিনেমাটাকে সরিয়ে নেওয়া, এটা কিন্তু সিনেমাটাকে একেবারে কোনো বেনিফিট দেবে না। বরঞ্চ ঈদের সময় জাস্ট নর্মালি কিছু অডিয়েন্স যারা সিনেমাটা দেখার জন্য হলে ঢুকতো, সেই অডিয়েন্সটাও কিন্তু তখন আর জঙ্গলি পাবেন না। তো আমি আশা রাখছি ভালো কিছু হোক, বিকজ এই মুহূর্তে সিয়াম আহমেদের ক্যারিয়ার একটা খুবই নরবরে জায়গায় দাঁড়িয়ে আছে। এই সিনেমাটা যদি খুব একটা ভালো রেসপন্স না পায়, তাহলে কিন্তু তার জন্য বিশাল একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য। তো আমি মন থেকে চাই সিনেমাটা খুবই ভালো করুক এবং এই ক্যারিয়ারের একটা নরবরে জায়গা থেকে সিয়াম আহমেদ খুবই একটা শক্তপোক্ত জায়গা নিজের জন্য তৈরি করে নিতে পারুক। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।